আকাশবাণী ও বিজ্ঞান প্রসারের যৌথ উদ্যোগে প্রযোজিত কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিজ্ঞান ধারাবাহিক অচেনা দিগন্ত শুরু হচ্ছে আকাশবাণী ও বিজ্ঞান প্রসার পরিবেশিত বিজ্ঞান ধারাবাহিক অচেনা দিগন্ত। আজ পঞ্চম পর্ব। রচনা ডক্টর অনুরাগ শর্মা। অনুবাদ সায়েন্স কমিউনিকেটর্স ফোরামের পক্ষে মানস ভট্টাচার্য। প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। শত্রুরা ফায়ারিং বাড়িয়ে দিয়েছে শ্রীকান্ত স্যার। আমাদের রোবটগুলো ওদের পুরো সিস্টেম তছনছ করে দিয়েছে, তবু ওরা থামার নাম করছে না। আর আমরা এখানে মোটে এই জনা আটে কি পৌঁছাতে পেরেছি। দলের বাকিরা তো পেছনেই আটকা পড়ে গেছে। কি করা যায় বলুন তো? রাঘব বাবু, আপনি কি মনে করেন আমরা একাই বুদ্ধিমান আর ওরা সব অবুঝ? শত্রুদের প্ল্যানিংয়ের জন্যই আমাদের সঙ্গীরা পেছনে আটকা পড়েছে। বেটারা আমার আর আমাদের দলের পুরো গতিবিধি জানত। যতদূর মনে হচ্ছে ওরা আমাদের শেষ করে ফেলতে চায়। স্যার, আপনি যখন প্রথম থেকেই পুরো ব্যাপারটা জানতেন, তাহলে সরাসরি ওদের ফাঁদে পা দিলেন কেন? আর এখন তো আমরা চারদিক থেকেই ঘেরা পড়ে গেছি। রাঘব বাবু, ক্যাপ্টেন, তোমরা ওই পাথরটার উপর পজিশন নাও। হোল্ড হোল্ড, শত্রু চোখে পড়লে তবেই ফায়ার করবে। চার্লি টু আলফা, শত্রু আমাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে। প্রচণ্ড এলোপাথারি ফায়ারিং করছে, মনে হচ্ছে আমাদের জ্যান্ত ধরতে চায়। অপারেশন গ্রাস হপার দল অন, সিগন্যাল দিলেই ঝাঁপিয়ে পড়বে। ওভার অ্যান্ড আউট। অপারেশন গ্রাস হপার দল? আপনি কি কিছু লুকাচ্ছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা শত্রুকে কতক্ষণ ধরে রাখতে পারবো? আর আর কি এই অপারেশন গ্রাস হপার দল? ধরে নিন রাঘব বাবু, আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই এখানে কাজে লেগে গেছে। আর আমরা শত্রুপক্ষকে আটকাবো না, এআই আটকাবে। স্যার, আপনি এইরকম একটা পরিস্থিতিতেও হাসছেন? আমাদেরকেও বলুন একটু ব্যাপারটা কি, আমরাও একটু হাসতে পারবো। স্যার, শত্রুর ফায়ারিংয়ে আমাদের পেছনে ছেড়ে আসা ব্রিজটা একদম ভেঙে গেছে। এখন আমাদের কাছে কোনো সাহায্যই আসতে পারবে না। ঠিক আছে ক্যাপ্টেন, তোমরা কেউ নিজের পজিশন একদম ছাড়বে না, ওরা যাতে পালাবার পথ না পায়। আর হ্যাঁ ক্যাপ্টেন, আপনি আপনার সব কটা রোবটকে পুল করে নিন। ঠিক আছে স্যার, কিন্তু তাহলে শত্রুপক্ষের পজিশন কিভাবে জানতে পারবো? ও সবের আন্দাজ আমি পেয়ে গেছি, আপনি শুধু আপনার পজিশনটা ধরে রাখুন। ইয়েস স্যার। স্যার, ব্রিজ ভেঙে গেছে আর প্রায় 60-70 জন শত্রু সেনা আমাদেরকে ঘিরে ফেলেছে। ওদের পেছনে আরও 100 কি 200 থাকতে পারে। আমার মনে হয় এখানে বসে মরার থেকে শত্রুকে মেরে শহীদ হওয়াই বেটার। সন্ধে নামছে, তাপমাত্রাও -15 তো এখন হবেই। রাঘব বাবু, আপনার বয়স হচ্ছে মনে হচ্ছে, খালি শত্রু আর মৃত্যুর কথা বলে চলেছেন। আরে আপনি তো আমার মগজাস্ত্রের উপর ভরসাই হারিয়ে ফেলছেন দেখছি। ভুলে যাবেন না, আমরা একসঙ্গে 5টা ব্রেভারি অ্যাওয়ার্ড পেয়েছি, আর আমাদের প্রত্যেকটা মিশন কিন্তু সফল। আপনার জন্য তো প্রাণ দিতেও রাজি স্যার, কিন্তু আজকে আপনার মনে হচ্ছে না যে আমরা শত্রুর থাবায় প্রায় পুরোপুরি চলে এসেছি? বা এও হতে পারে যে শত্রুরাই উল্টে আমাদের থাবায় চলে এসেছে। স্যার, ফায়ারিং বন্ধ হয়ে গেল, অন্ধকারও হয়ে গেছে। নাইট ভিশন অন করে শত্রুদের গতিবিধির ওপর নজর রাখবো। কেউ নাইট ভিশন চশমা পরবে না। আই রিপিট, কেউ নাইট ভিশন চশমা পরবে না। আর রাঘব বাবু, আমাদের তরফ থেকে আর কোনো ফায়ারিং হবে না। নো ফায়ারিং মিন্স নো ফায়ারিং। ওকে স্যার। এই, নো ফায়ারিং, নো ফায়ারিং। রাঘব বাবু, আয়নাটা দিন তো। হ্যাঁ, আয়নাটা এই নিন স্যার। চারদিকে ছোট ছোট সবুজ আলো দেখা যাচ্ছে, কিছু বুঝলেন? শত্রুপক্ষ রাতের অন্ধকারেই এগিয়ে আসছে তাহলে।
সবাই পাথরের পেছনে লুকিয়ে থাকো। চার্লি টু আলফা অপারেশন গ্রাসহপার দল, তৈরি থাকো। হয়তো আর আধ ঘন্টা। হ্যাঁ, তৈরি থাকো। ওদের স্লোলি আসতে দাও। আমার ইশারায় শুধু কাজ করবে। ওভার অ্যান্ড আউট। শ্রীকান্ত স্যার, আমাদের কাছে আর মাত্র আধ ঘন্টা রয়েছে। হ্যাঁ, হয়তো। স্যার, ততক্ষণ না হয় আমাকে একটু জিও ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা বুঝিয়ে দিন। মশকরা করছেন? ছাড়ুন। আচ্ছা, কিছুটা না হয় বলি। আপনি এই আয়নাগুলো দিয়ে এই দিক থেকে শত্রুপক্ষের উপর নজর রাখুন। 200 গজের মধ্যে ওরা এসে পড়লেই আমাকে জানাবেন। ওকে স্যার। হ্যাঁ, তো জিও ইঞ্জিনিয়ারিং এর মধ্যে এআই আর রোবোটিক্সের সাহায্যে পৃথিবীর ওপর যা যা সমস্যা হয় তার সমাধান করার উপায় খোঁজা হয়। খেয়াল রাখুন ওদিকে। যদিও আমার মাথায় এখন টেনশন বিচবিচ করছে, তবুও জিজ্ঞেস করছি, পৃথিবীর টেম্পারেচার বাড়াতে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, আর তাতে করে যে জলবায়ু পরিবর্তন ইত্যাদি হচ্ছে, এআই আর রোবোটিক্স কি এগুলো সমাধান দিতে পারবে? এই টেকনোলজি পারবে আমাদের সব পাপ ধুয়ে দিতে? রাঘববাবু, অপকর্মের ফল তো ভুগতেই হয়। এআই সম্বলিত অনেক ন্যানো রোবট দিয়ে বায়ুমণ্ডলের কম্পোজিশন বদলে ফেলা যায়। হ্যাঁ, যেমন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে ন্যানো রোবট সেটাও শুষে নেবে, আবার অক্সিজেনও ছাড়বে। স্যার, 300 গজ। খেয়াল রাখতেই হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, জলবায়ু পরিবর্তনের আগেই এআই সেটাকে রুখে দিতে পারে। যেমন কার্বন ডাইঅক্সাইডের উৎস খুঁজে বের করা আর তার বিকল্প দেওয়া, বৃষ্টিপাতের সময়ের হেরফের অনুযায়ী চাষবাসের সময় পরিবর্তন করা, আর তার সঙ্গে আমাদের নতুন ফুড হ্যাবিট সেটা বলে দেওয়ার কাজও এআই করতে পারে। এতে লোকজন নিজেদের স্থানীয় খাবার দাবার কিনতে পারবে, আর তাতে করে খানিক গ্লোবাল ওয়ার্মিংও কমবে। স্যার, 250 গজ। যাই হোক রাঘববাবু, আমি আপনাকে যা ইন্টারেস্টিং সব গল্প শোনালাম তাতে আপনার নিশ্চয়ই কিছু চাপ কমবে। হ্যাঁ, আর আপনি কিনা বেমালুম গণনাতেই লেগে আছেন। জিও ইঞ্জিনিয়ারিং যে একটা ব্যাপার, একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা বুঝতে পারছেন? আপনার সব কথাই আমি বুঝতে পেরেছি স্যার। এআই আর ন্যানো রোবটের তালমেল আমার বেশ লেগেছে। তার মানে সমুদ্রে যদি তেলও পড়ে যায়, সেখানেও পরিবেশ দূষণ হওয়ার আগেই এরা সেটা সরিয়ে ফেলবে। ওয়াও, আপনি তো ব্যাপারটা দারুণ ধরতে পেরেছেন। শত্রু এবার 200 গজের মধ্যে প্রায় চলে এসেছে স্যার। একটা শেষ প্রশ্ন, এই ন্যানো রোবটরা আর কোনো কমে লাগে? রেডিও চার্লি টু আলফা, সেকেন্ড 500 নাও, রিপিট 500 নাও, ওভার অ্যান্ড আউট। সবাই নিচে ঝোঁকো, সবাই নিচে। শ্রীকান্ত স্যার, শত্রু আমাদের দিকে এগিয়ে আসছে, এখনো কিন্তু কিছুই হয়নি। রাঘববাবু, আপনি জিজ্ঞেস করছিলেন না ন্যানো রোবটস আর কোন কমে লাগে? আর এই নিন আপনার জবাব, অপারেশন গ্রাসহপার দল, ন্যানো কিলার্স। শত্রু পালাচ্ছে স্যার। গুড, পালাতে দিন। সবাই নিচে থাকুন, সবাই। রেডিও চার্লি টু আলফা, অপারেশন গ্রাসহপার টিম সাকসেসফুল। আই রিপিট, সাকসেসফুল। ব্যাকআপ পাঠান, আমরা সবাই ঠিক আছি। ওকে, আপনাদেরও কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ স্যার। ওভার অ্যান্ড আউট। এ তো দারুণ ব্যাপার শ্রীকান্ত স্যার। তাহলে এই ছিল আপনার গ্রাস হপার দল। আমি তো ভেবেছিলাম এটা কোনো কাজেই লাগবে না, কিন্তু ওরা তো আমাদের ফায়ারিং ছাড়াই জিতিয়ে দিল। হ্যাঁ, क्या बात। ব্যাকআপ চলে এসেছে, চলুন, আমাদের এখান থেকে যাওয়ার সময় হয়ে গেছে। গেট রেডি, ফাস্ট। আমি আসতে পারি স্যার?
আরে রাঘব বাবু যে, আপনাকেও কি জিজ্ঞেস করে ভেতরে আসতে হবে? ব্যাগ প্যাক করা হয়ে গেছে? হ্যাঁ স্যার, এইমাত্র গাড়িতে রেখে এলাম। আর আপনার লাগেজ? হ্যাঁ, ওই ওরা নিয়ে গেছে। চলুন, আমাদের ফ্লাইটের সময় হয়ে এলো। আরে নমস্কার মেজর সোফিয়া, আপনিও চণ্ডীগড় যাচ্ছেন? প্রফেসর ওম, নমস্কার স্যার, আমাদের ডিআরডিও প্রোগ্রামে দেখা হয়েছিল। নমস্কার। ও হ্যাঁ, মনে আছে। আপনি মেজর? কর্নেল শ্রীকান্ত, কেমন আছেন? আপনার সাকসেসফুল মিশনের জন্য কংগ্রেটস। থ্যাঙ্কস মেজর সোফিয়া। স্যার, ইনি হলেন সুবেদার মেজর রাঘব বাবু, ইনি হলেন প্রফেসর ওম। নমস্কার স্যার। উনি নাগপুর ইউনিভার্সিটিতে এআই এর প্রফেসর। বাহ, এআই এর সঙ্গে জড়িত। তাহলে আমি জাস্ট একটা প্রশ্ন করতে চাই, ভারতে আর এখানকার বাইরে এআই নিয়ে কীরকম কাজ হচ্ছে? রাঘববাবু, সব বলবো, আগে একটু বসে নিই, ফ্লাইটের সময় হয়ে গেল। ইয়েস স্যার। তো প্রফেসর সাহেব, যদিও আপনারা তিনজনই এআই এক্সপার্ট, তবু বলছি আমার পেটে কিন্তু অনেক প্রশ্ন জমানো আছে। আরে হ্যাঁ, নিশ্চয়ই। সবার প্রথম প্রশ্ন আমার শ্রীকান্ত স্যারকে। এই ন্যানো রোবট বা ন্যানো কিলার যাই বলুন না কেন, ওরা শত্রুকে চিনছেই বা কী করে, আর মারলই বা কীভাবে? ও, তো কর্নেল শ্রীকান্ত মিশনে ন্যানো কিলার্স ইউজ করেছিলেন? বাহ, এগুলো সেই আপনার ডিজাইন করাগুলো, না হলে আপনার বন্ধু বিনীতের? কি ঠিক বলেছি? হ্যাঁ মেজর সোফিয়া। এ তো দারুণ খবর। তার মানে এইবারই ওদের প্রথম ইউজ করা হলো নাকি? হ্যাঁ প্রফেসর ওম, এটাই প্রথমবার, আর রেজাল্টও খুব ভালো। শুধু ভালো? আরে স্যার, আমাদের সবার প্রাণ বাঁচিয়েছে ওগুলো। ওহো, তার মানে ব্যাপারটা বেশ সিরিয়াস ছিল। রাঘববাবু, আপনি কি জানেন কর্নেল বিনীতের এই রোবটগুলো তৈরির আগে সবার প্রথম এদের নিয়ে প্রফেসর ওমের টিম গবেষণা চালিয়েছিল? সোফিয়া ম্যাডাম ঠিক বলেছেন। এই ন্যানো রোবটগুলো এক একটা সুইসাইড রোবট। খুব খারাপ পরিস্থিতিতে আমাদের সেনাদের সাহায্য করার জন্যে এদের ডিজাইন করা হয়েছে, যাতে আমাদের জওয়ানদের যতটা সম্ভব কম প্রাণহানি ঘটে। বর্ডার এলাকায় নজরদারি চালানোর জন্য এদের ব্যবহার করা যায়। যে কোনো থ্রেটকে চটপট মিটিয়ে কাজ উদ্ধার করার ক্ষমতা রাখে ওরা। এই রোবটগুলোর ঘাড়ে একটা করে হাই রেজলিউশন ক্যামেরা বসানো আছে। এটা ওদের কালেক্ট করা সমস্ত ডেটা একটা সেন্ট্রাল সিস্টেমে পাঠায়, আর এই রোবটগুলোর মধ্যেও একটা সেন্সিবল সফটওয়্যার ফিট করা আছে। এটাই ওকে সাহায্য করে বন্ধু আর শত্রু চিনতে। তার জন্য ওরা মুখের ছবি, হার্টবিট ইত্যাদি চেক করে। কিন্তু অ্যাটাক করার আগে সেন্ট্রাল সিস্টেমের আদেশকে এখনও বাধ্যতামূলক করে রাখা আছে। তাহলে এদেরকে আত্মঘাতী বা সুইসাইডাল বলা হচ্ছে কেন? আর এরা ন্যানোই বা কিভাবে হলো? আসলে রাঘববাবু, এদের মধ্যে খুব ছোট ছোট বিস্ফোরক পদার্থ ভরা আছে, যেগুলো লক্ষ্যে পৌঁছেই আপনা থেকে ফেটে যাবে, আর সেই সঙ্গে রোবটও শেষ। মানে ধরে নিন ওই একরকম উড়ুক্কু বুলেট। আসলে ন্যানো মানে খুব ছোট, খুব মানে খুব 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ প্রায়। এই যেমন ধরুন, আমি যদি একটা চুলকে চওড়ায় 80,000টা সমান পিস করি, তাহলে এক একটা পিস দাঁড়াবে ন্যানো লেভেলের কাছাকাছি। এত ছোট? এ তো চোখেই দেখা যাবে না। আরে না না রাঘববাবু, আজকাল তো অনেক ছোট ছোট জিনিসকেই ন্যানো বলে চালিয়ে দেওয়া হয়, কিন্তু আমাদের এই ন্যানো কিলারগুলোকে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি সাইজের বানানো হয়েছে। টেকনোলজি যত উন্নত হবে, ওদের সাইজও আরও ছোট হতে থাকবে। অ্যামেজিং! এআই নিয়ে অনেক কিছুই হচ্ছে তাহলে। হ্যাঁ রাঘববাবু, ভারত সরকারের একটা এআই টাস্ক ফোর্স রয়েছে, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আন্ডারে। এদের কাজের মধ্যে একটা হলো লঘু আর মধ্যম ক্যাটাগরির উদ্যোগপতিদের বেশ কিছু সুযোগ সুবিধা দিয়ে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করা, যাতে সাহায্য করবে এআই। এছাড়াও গ্রাহকদের সঙ্গে সরাসরি কথা বলার জন্যও পার্সোনালাইজড এআই ডেভেলপ করা হচ্ছে। একইভাবে আমাদের বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি দপ্তরও
সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এআই সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাবা, অনেক কিছুই হচ্ছে। হ্যাঁ রাঘববাবু, কিন্তু কাজ যেখানে থাকবে সমস্যাও সেখানে আসবে। পুরো ব্যাপারটার বেশিরভাগটাই যেহেতু প্রযুক্তি, বেসিক্যালি সফটওয়্যার নির্ভর, তাই এই নতুন রকমের পরিস্থিতিকে সামাল দিতে কড়া অথচ ফ্লেক্সিবল আইনও দরকার। সেটাও আমাদের সরকার করে ফেলেছে, যার সাহায্যে ডিজিটাল ইন্ডিয়া আর মেকিং ইন্ডিয়ার আওতায় দারুণ কাজ চলছে। বড় বড় ফিনান্সিয়াল ইনস্টিটিউটগুলোর 36% কাছাকাছি নিবেশই হলো এই টেকনোলজিতে, আর খুব তাড়াতাড়ি আরও অনেক নিবেশকারীরা ইন্টারেস্ট দেখাবে। বেশ বেশ, কিন্তু এত কিছুর পরে ভবিষ্যতে এআই কি মানুষের ক্ষমতার সমতুল্য হয়ে উঠবে? উত্তরটা হ্যাঁও আবার নাও। আসলে এআই, রোবট, স্মার্ট মেশিন এগুলো সব তাই করে যা এদের করতে বলা হয়। আবার এর মধ্যে মেশিন লার্নিংও আছে, যেখানে মেশিন নিজের থেকেই কিছু কিছু জিনিস শিখতে থাকে। কিন্তু সেগুলো কীরকম কাজ? সেই সব কাজই যেগুলো করবার জন্য ওরা ডিজাইনড। যেমন ধরা যাক, একটা মেশিন মাল ওঠাবার জন্য তৈরি। কিছু ছোট ছোট 4 ইঞ্চির কাঠের টুকরো ওকে তুলতে দেওয়া হলো। এখন মেশিনটা ক্যালকুলেট করে নেবে যে এই কাজে কতটা বল প্রয়োগ করলে কাঠের টুকরোগুলো ভাঙবে না আর কাজটাও হবে। এবার সে সেই মতো কাজ করবে। এরপর যদি ওকে কাঠের বদলে 10 ইঞ্চির বড় বড় লোহার টুকরো দেওয়া হয়, তবেও সেই মতোই নিজের বলকে অ্যাডজাস্ট করে কাজ উদ্ধার করবে, কিন্তু কাজটা মাল ওঠানোরই হতে হবে। হ্যান্ডিক্যাপদের সাহায্যের জন্য এআই এর দারুণ ব্যবহার রয়েছে। আজকাল এনাদের জন্য যে কৃত্রিম অঙ্গ তৈরি করা হচ্ছে, তাতে একটা চিপ থাকে। এটা ওদের মাংসপেশির নড়নচড়ন থেকে অনুমান করে ফেলতে পারে যে অঙ্গটিকে দিয়ে কেমন কাজ করাতে চাওয়া হচ্ছে, আর সেই মতোই কাজ হয়। যেমন ধরুন, এরকম কোনো মানুষ যার শরীরে একটা কৃত্রিম হাত লাগানো আছে, এবার উনি ডিম ধরতে যান বা গ্লাস ধরতে যান, ওনার আঙুলগুলো দু জায়গায় কাজ অনুযায়ী দুরকম বলই প্রয়োগ করবে। আরে বাস, এ তো অদ্ভুত, একদম সত্যিকারের হাতের মতো। আরে রাঘববাবু, আপনার একাকিত্ব দূর করার জন্য এআই এর চ্যাট বক্স আছে। এইটা আপনার কাছের প্রিয় মানুষদের হাবভাব, কথা বলার আদব কায়দা, জবাব দেওয়ার ধরন ইত্যাদি সব কিছু শিখে ফেলতে পারে। দেখুন দেখুন, সেই রকম মানুষদের কাছ থেকে আপনি যদি দূরে চলে যান, তখন এই এআই তাদের অভাব কিছুটা পূরণ করে দেবে। দেখুন, ওখানে একাকিত্ব এখন একটা রোগের সমান হয়ে দাঁড়িয়েছে। আপনার হয়তো এটা অদ্ভুত লাগছে, কিন্তু এইরকম রোবটের যিনি আবিষ্কর্তা, তিনি বলেছিলেন এটা নিয়ে অত চিন্তার কিছু নেই। একবার ভেবে দেখুন, এগুলো কি ঠিক? মানে এগুলো যা হচ্ছে তার পুরোটাই কি নৈতিক দিক থেকে মেনে নেওয়া যায়? একদম ঠিক কথা পেরেছেন আপনি। নৈতিকতাই হলো গিয়ে মোদ্দা ব্যাপার, আর এটাই এখন গোটা দুনিয়ার পাখির চোখ। আসলে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যে কাজের জন্য বানানো হয়েছে, সেটাতেই ও নিজেকে আরও সক্ষম করে তুলতে পারে। এখানে ওর কোনো স্বজন পোষণের ব্যাপার নেই। বলে দেওয়া কাজকে সবচাইতে ভালো করে সম্পন্ন করার ক্ষমতাটুকুই এদের দেওয়া থাকে। তাহলে তো সরকার, রাজনীতি, প্রশাসন সবেতেই এআই এর থাকা উচিত। এর সবের ভূমিকাই ও ঠিক ঠিক পালন করতে পারবে। বেশ কোনো ভেদভাব থাকবে না, ন্যায়সম্মত বিচার হবে, কোনো করাপশন থাকবে না। আমার তো মনে হয় এতে সবার কাছে চাকরি আর সবার পেটে খাবার থাকবে। মন ভালো করার মতো কথা বললেন, আর একদম ঠিকই বলেছেন। যে কোনো প্রযুক্তির উদ্দেশ্যই হওয়া উচিত মানুষের কল্যাণ। আর এআইকে যদি ঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে এই পৃথিবীর স্বর্গ হয়ে উঠবে। হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন। আমার মনে হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, স্মার্ট মেশিন, মেশিন লার্নিং এগুলো তো ভালো জিনিস বটেই, তবে মানুষের এখনো অনেক কিছু শেখার বাকি আছে। আজ আপনাদের সঙ্গে গল্প করার পর আমি পুরো ব্যাপারটা নিয়েই খুব আশাবাদী হয়ে গেলাম। আশা করি এআই সিস্টেম উত্তর মানুষের দুর্বলতাগুলো কাটিয়ে উঠে সবাইকে সঙ্গে নিয়ে চলতে পারবে। দারুণ কথা বললেন রাঘববাবু। এতদিন ধরে সেই চেষ্টাই তো একটু একটু করে চলছে, তবে অনেকটা পথ চলা বাকি। তাই এবার লম্বা লম্বা পা ফেলে এগোতে হবে। সোফিয়া ম্যাডাম, আমরা লম্বা লম্বা পাও ফেলবো
আর আমাদের স্বপ্নের পৃথিবী গড়েও দেখাবো। কিন্তু ছোট ছোট কাঠবেড়ালি সম প্রচেষ্টা আমাদের এত দূর নিয়ে এসেছে। আগামী দিনে এরাই আমাদের এগিয়ে নিয়ে যাবে। ঠিক বলেছ শ্রীকান্ত। আমি ভেবেছিলাম বেঁচে থাকতে থাকতে প্রযুক্তির এই রূপ আর দেখে যেতে পারবো না, কিন্তু এখন সবই একের পর এক সামনে চলে আসছে। এআই একটা অনেক বড় প্রমিসের নাম। আমি নিশ্চিত অদূর ভবিষ্যতে এই প্রমিস এআই রাখবেই। হ্যাঁ, এখন থেকে আমি আমার ফোনে সমস্ত ইনপুট ঠিকঠাক দেব, নো ফলস ইনফরমেশন। হঠাৎ? ম্যাডাম, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক তৈরি হচ্ছে, আর এটার কেন্দ্রবিন্দু হলো মানুষের মন। তাই আগামী দিনে যদি আমাদের এআই রাজপাট হাতে পায়, তখন আমি চাইবো সে এক সত্যিকারের সৎ এবং ন্যায়প্রিয় রাজা হোক। সেই জন্য অতি চালাকি থেকে দূরে থাকতে হবে, না হলে তেমনই রাজা পাবো আমরা। ফাইনালি আমরা এআই সম্পর্কে কিছু সচেতনতা দেখতে পেলাম। এবার মানুষ বুঝবে সততার গুরুত্ব। যা বলেছেন। শুনলেন আকাশবাণী ও বিজ্ঞান প্রসারের যৌথ উদ্যোগে পরিবেশিত বিজ্ঞান ধারাবাহিক অচেনা দিগন্তর পঞ্চম পর্ব। রচনা ডক্টর অনুরাগ শর্মা। অনুবাদ সায়েন্স কমিউনিকেটর্স ফোরামের পক্ষে মানস ভট্টাচার্য। অভিনয়ে কর্নেল শ্রীকান্ত, ডক্টর মানস প্রতিম দাস, সুবেদার মেজর রাঘব শুভঙ্কর দে, মেজর সোফিয়া শেহনাজ আব্দুর রফ এবং প্রফেসর ওম দেবর্ষী ঘোষ। প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। কথা হবে আগামী পর্বে। নমস্কার।